প্রিয় দর্শক, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মেঘনা টিভির বিশেষ অনুষ্ঠান সমসাময়িক পরিস্থিতি নিয়ে। আজকের আমাদের অনুষ্ঠানের সাবজেক্ট এবং বিষয়বস্তু হচ্ছে বেকারত্ব দূরীকরণ। এই বেকারত্ব দূরীকরণ আমাদের দেশের বড় ধরনের একটি সমস্যা। কিভাবে এই বেকারত্ব থেকে আমরা সরে আসতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্টুডিওর মধ্যে এক্সপার্ট আইটি পার্কের সিও এবং মেন্টর জনাব ওমর ফারুক। আমরা পরিচয় হয়ে নেব ওমর ফারুককে। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি মোহাম্মদ ওমর ফারুক। বিগত 5 বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত আছি এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং বিজনেসের সাথে জড়িত, এবং এ পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজার বেকার তরুণ যুবককে, শিক্ষিত যুবককে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ওমর ফারুক। আপনি শুরুতে পরিচয়ের মধ্যে আপনি আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন, এই যে আপনি 5,000 স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি শিক্ষিত, তাদেরকে ইনকাম সোর্সের জায়গাটা তৈরি করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো যে বেকারত্ব বলতে আমরা কয়েক ধরনের বুঝে থাকি। প্রথমত হচ্ছে যে শিক্ষিত বেকার, আবার হচ্ছে অশিক্ষিত বেকার, কিছু লোক আছে আবার স্বশিক্ষিত বেকার। তাহলে যারা শিক্ষিত বেকার তাদেরকে আপনি বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে আপনি লাগিয়েছেন, আর যারা অশিক্ষিত বেকার তাদের জন্য কি ধরনের কর্মসংস্থান তৈরি হতে পারে এই দেশে? আচ্ছা, যেহেতু আমরা শিক্ষিত বেকার নিয়ে বর্তমানে কাজ করছি এবং অশিক্ষিত বেকার ওইভাবে বললে আসলে বিষয়টা খারাপ লাগে। মানে যারা হচ্ছে শিক্ষা নেই, তারা যেভাবে চায় নিজের অবস্থানটা পরিবর্তন করতে। বর্তমানে আমরা যে রিপোর্টটা দেখেছি সেখানে প্রায় 24 লক্ষ প্লাস কিন্তু শিক্ষিত বেকার আছে, তাদের মধ্যে হয়তো আমরা কাজ করি। কিন্তু এর বাহিরেও যারা পড়াশোনা করে না, বা সে একটা মাত্র চিন্তা করে যে বড় হলে যাতে সে বিদেশ চলে যেতে পারে, সে চিন্তা করে যে আমি এসএসসিটা শেষ করে বা আমার বয়স যখন 15, 16, 18 হবে আমি বিদেশ চলে যাব। পড়াশোনা হয়তো করে নাই, ফ্যামিলিটা ওইভাবে, সে বলতেছে যে আমার পড়াশোনার মতো টাকা নেই, পড়াশোনা করার মতো সেরকম এবিলিটি নাই, কিন্তু আমি যখন একটু বড় হব আমি বিদেশে চলে যাব। কিন্তু দিন শেষে সে যখন কোনো কাজ না করে, কাজ না জানে, দেখা যায় হস্তশিল্প অনেক কিছু আছে, যেমন হাতের কাজ, আমরা বলি যে হাতের কাজ এটা জানো সেটা জানো, সে জানে না। আমি যখন ওমানে গিয়েছি আমার অভিজ্ঞতা আছে, নেপাল এবং সৌদি আরবে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে। তো সেখানে একটা যদি শপিং মলের কথা বলি, যারা ঝাড়ু দেয় তারা সবাই বাংলাদেশি, বাট যে টেকনিক্যাল কাজ করে বা হচ্ছে আপনার ফ্রন্ট ডেস্কে যে কাজ করে সে হয়তো ইন্ডিয়ান, পাকিস্তানি, এই ধরনের বিষয়। তো আমাদের মেন্টালিটি থাকে হচ্ছে আমি গিয়ে সেখানে লেবারের কাজ করব, আমার এই কাজটা আসলে সেভাবেই আমি চিন্তা করে ভিসাটা করি। কিন্তু আমি যদি বাংলাদেশে বসে একটা কাজ শিখতাম, যে কোনো একটা কাজ হতে পারে, সেখানে বিভিন্ন হস্তশিল্প আছে, অথবা আমি সেখানে কিছুটা কম্পিউটার শেখা যায়, আপনার পড়াশোনা ছাড়াও কিন্তু কম্পিউটার শেখা যায়। সে যদি সেটা শিখতো, সেটা সার্টিফিকেটও নিত, সেখানে দেখা যায় সে একটা শপিং মলে ক্যাশিয়ার হতে পারতো, সে আইটিতে কাজ করতে পারতো, সে বিভিন্ন জায়গায় যদি এখানে ভালো একজন দক্ষ কনস্ট্রাকশনের কাজ জানতো, সেখানে দেখা যায় সেখানের ওস্তাদ হতে পারতো। তো এই বিষয়গুলো যদি আমরা এখানে কাজ শিখে যাই, তাহলে কিন্তু আমি সেখানে লিড দিতে পারতাম বিভিন্ন মানুষকে। কিন্তু আমি চিন্তা করি কি, আমি সেখানে গিয়ে শিখবো, যে কোনো কাজ হোক ভাই, যে কোনো কাজ হোক আমি করব। তো এই জন্য যেটা হয়, বেকার বেকার থাকে বা গরিব গরিব থাকে, ধনী আরও ধনী হয়। কিন্তু সেখানে যদি বিল গেটস একটা কথা বলেছিল, যদি তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করো সেটা তোমার দোষ না, দোষ হচ্ছে গরিব হয়ে মৃত্যুবরণ করাটা। আমি চাইলে সেখান থেকে আমার জীবনে পরিবর্তন আনতে পারতাম। বিগত 5 বছর আগে আমিও কিন্তু একটি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমি সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে আমি 25টা পরিবারের দায়িত্ব নিয়েছি, আমার আন্ডারে 25 জন কাজ করে, এবং সেখানে আমি তাদের স্যালারি দিচ্ছি, এবং প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট নিজে নিজে কাজ করতেছে। সো যদি উদ্যোগ নেয়, যদি সে চেষ্টা করে, যে নিজের থেকে যদি চেষ্টা করে, তাহলে অনেক কিছু করা পসিবল। আচ্ছা, এখানে আমি একটু আপনাকে থামিয়ে দিই। সেটা হচ্ছে যে যারা শিক্ষিত বেকার তাদের জন্য তো আপনি প্রযুক্তিগত শিক্ষার দিকে আপনি প্রশিক্ষণ দিয়ে আসছেন, এবং এখানে হাজার হাজার শিক্ষার্থীকে আপনি প্রশিক্ষিত করে তারা কাজ করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে তার কাজ করছে। আমি এই জায়গাতে যে জিনিসটি বলবো সেটি হচ্ছে আসলে যে যারা স্বল্প শিক্ষিত আছে, যারা অল্প পড়াশোনা করে তারা বিদেশে ফাড়ি দিচ্ছে, আসলে বিদেশ কি তাদের ভবিষ্যতের ভালো কিছু করার কিছু মানে সম্ভব কি না এই পড়াশোনা দিয়ে?
সেখানে আসলে আমরা যখন বায়ারদের সাথে কথা বলি, বিভিন্ন দেশের বায়ারদের সাথে, সে কিন্তু আমাদের ওই পড়াশোনা কতটুকু ওইটা জিজ্ঞেস করে না, সে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স, হোয়াট ইজ ইউর স্কিল। আসলে দিন শেষে অনেক এমন আছে যে আপনি যদি পৃথিবীতে 10 জন 5 জন ধনীদের লিস্ট করেন, সেখানে অনেকে আছে যে কখনো কলেজেও যায় না, স্কুলেও যায় না, কিন্তু সে কিন্তু আজকে কোটি টাকার মালিক হতে পেরেছে। দিন শেষে হচ্ছে আসলে ভিতরে যে কাজ। আমি একটি ওই দিন গল্প দেখেছি যে একটি জেলার একটা স্টুডেন্ট না, সেটা হচ্ছে পড়াশোনা না জানা একজন ব্যক্তি, সে দেখা যায় একটা প্লেন আপনার হেলিকপ্টার আবিষ্কার করেছে। সো এই বিষয়টা সে ইউটিউব থেকে দেখেছে। সো অনেক কিছুই আমরা করা পসিবল যদি আমি সেখান থেকে আসলে আমার ইচ্ছা শক্তি থাকে, আমি এই কাজটি করবো। আমরা আসলে অনেক কিছুকে ভয় পাই, পড়াশোনাই সব কিছুই না, কারণ অনেক কিছু আছে যারা হচ্ছে পড়াশোনা ছাড়াও কিন্তু তারা কিন্তু লিড দিতে পারে। এবং আমরা সেখানে দেখা যায় ড্রাইভিংয়ের বাংলাদেশ সরকারি অনেক কোর্স আছে যেখানে হচ্ছে ফ্রিতে অনেক কিছু শেখায়, অনেক কাজ মানুষকে শেখায়, যারা হচ্ছে বিদেশে গিয়ে এবং বাংলাদেশে বসেও যাতে উদ্যোক্তা হতে পারে। বাংলাদেশে অনেকে আছে ফার্ম করে, বিভিন্ন মাছের ফার্ম করে, বিভিন্ন কাজ আছে যেটা হচ্ছে শিক্ষিত না, বাট তার কাজের অভিজ্ঞতা আছে, সেখান থেকে সে কিন্তু আজকে কোটি টাকার উদ্যোক্তা হতে পেরেছে। সো আমরা বাংলাদেশের বাইরে গেলে যে লেবার যে বিষয়টা, সেটা না করে দেখা যায় দেশে বসেও আমি কিন্তু অনেক উদ্যোগ নিতে পারি, অনেক কাজ করতে পারি, এবং সেখানে আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি আরও 10 জনের কর্মসংস্থান করতে পারবো। সো আমার পড়াশোনা নাই মানে যে আমি কোনো কাজ করতে পারবো এরকম না বিষয়টা। অনেক দোকানে আছে যারা পড়াশোনা নেই, কিন্তু সে কিন্তু দোকানে চাকরি করতেছে, ফটো থেকে ফটো বের করতেছে, গ্রাফিক ডিজাইন করতেছে, সে সেখানে মার্কেটিং করতেছে, এই কাজটা সে শিখেছে। তো এইটা যে আপনি শুধু প্রতিষ্ঠানে গেলে শিখবেন এরকম না, বিভিন্ন জায়গায় শেখা যায়। কথা হচ্ছে আমি করবোটা কি, আমি সেখানে শিখবোটা কি। এখন আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা বেস্ট, আপনি কোন কাজটা করলে আপনার জন্য ভালো হবে, বা কিছু ছোটোখাটো পুঁজি দিয়েও কিন্তু ভালো ভালো উদ্যোগ নেওয়া যায়, ভালো ভালো কাজ করা যায়। এগুলো ইউটিউবে ভিডিও আছে বা বিভিন্ন জায়গায় শিখায়, বা আমরাও চাইলে তাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি। এটা বিশেষ করে আমি আমাদের জানা মতো যেটা আমরা দেখেছি, শহর কেন্দ্রিক যারা বসবাস করে তারা আসলে এই সুযোগ সুবিধাটা বেশি পেয়ে থাকে, আর যারা গ্রামে আছে তারা তো আসলে এরকম লিঙ্ক অথবা কোনো সুযোগ সুবিধা পায় না। তো সেই ক্ষেত্রে গ্রামের কিন্তু দারিদ্রতাটা কিন্তু বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা পরিবারে কিন্তু এই দারিদ্রতার সংখ্যা বেশি হচ্ছে। তারা প্রাইমারির গণ্ডি পেরোতে না পেরোতে ওদেরকে আর মানে পড়াশোনা দিয়ে সুযোগ পাচ্ছে না। সেই ক্ষেত্রে যারা এলাকার শিল্পপতিরা আছেন অথবা মোটামুটি অর্থবিত্তশালী আছেন, তাদের কি এগিয়ে আসা কি উচিত কিনা, এই ধরনের তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা আপনি কি মনে করেন? এটা এক্স্যাক্টলি, অবশ্যই। যারা হচ্ছে আমরা আমাদের সমাজে যারা বিত্তবান আছে, তারা যদি তাদের আমরা ওই যে যখন ইসলামিক জামানার কথা বলে যে সেখানে যদি সঠিকভাবে জাকাত দেওয়া হইতো, তাহলে কিন্তু একটা গরিবও খুঁজে পাওয়া যেত না। তো যারা বড় একটা জায়গায় আছে, যারা বিত্তবান, তারা যদি তাদের পাশের যে গরিব বা যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে যদি হেল্প করে, তাহলে অবশ্যই সেটা নিরসন করা পসিবল। এবং তাদের জায়গা থেকে যতটুকু আসলে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, কারণ আমরা অনেক সময় ফ্যাটের দায়ে অনেক ছেলে মেয়েকে কিন্তু চায়ের দোকানে দিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে, দরিদ্রতা বারবার বাড়তেছে। তাদের ওই পরিবার থেকে কোনো শিক্ষিত ছেলে উঠে আসছে না বিধায় তাদের বেকারত্ব যাচ্ছে না, তাদের দরিদ্রতা যাচ্ছে না। কারণ এখান থেকে যদি একজন শিক্ষিত ব্যক্তি উঠে আসতো, যদি তাদেরকে সঠিকভাবে পড়াশোনার খরচ কেউ দিত, তার সমাজের যারা হচ্ছে সচেতন আছে তারা যদি খরচটা দিত, অবশ্যই সেখানে ওই ছেলেটি পড়াশোনা শেষ করে দেখা যায় সে বিসিএস কারা হতে পারতো, সে পুলিশ হতে পারতো। তাহলে আগে হয়তো বাবা মা ছিল, হয়তো বাবা রিক্সা চালাতো, আজকে সে এখানে ওইকে ঢাকা নিয়ে রাখতেছে বাবা মাকে, তার ভাগ্য পরিবর্তন হওয়ার কারণে। সো এটা তো এরকমই হয় বিষয়টা। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদেরকে হেল্প করি, অবশ্যই তারা সেই জায়গাতে সহযোগিতা পাবে, পড়াশোনা করতে পারবে। আর পড়াশোনা ছাড়া আসলে অন্যভাবে যখন সে কিছু করতে যায়, কিছুটা গ্যাপ থেকে যায়, কোথাও গিয়ে কি কথা বলবে, কোথাও গিয়ে কার সাথে কীভাবে মানাবে, এটা আসলে পড়াশোনা করতে করতে আমাদের ওইভাবে শিখা হয়ে যায়, তৈরি হয়ে যায়। তা আমি আশা করি বিত্তশালী যারা আছে সমাজে, তারা যদি সবার দায়িত্ব নেয়, যে মানে সবাই তো সবার দায়িত্ব নিতে পারবে না, আমার পক্ষে 5 জন পসিবল, আমি 5 জনের জন্য দাঁড়াই গেলাম, আরেকজনের 2 জন পসিবল, সেভাবে সে দাঁড়াই গেল। সো আমরা যেটা করি, 10 তলা বিল্ডিং হলে আরও 10 তলা করতে চাই, আরও 20 তলা করতে চাই, বাট পাশে কে না খেয়ে মারা যাচ্ছে সেটা কেউ দেখি না। সো এই জায়গা থেকে একটু আমরা যদি আসলে দয়াবান হই, ইনশাআল্লাহ সেটা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা কি এটা কি বলতে পারি কিনা যে যারা অর্থনৈতিকভাবে খুব সমস্যা বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, বা সে কিভাবে একটা স্বাবলম্বীর জায়গায়
জায়গায় তৈরি হবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা যদি এদেরকে নিয়ে সে যদি পড়াশোনা নাও করে, তাকে যদি আমি কোনো কর্মসংস্থান তৈরি করি যে তুমি একটা ওয়েল্ডিং একটা মিস্ত্রি কাজ শিখো, অথবা মানে যে কোনো একটা হাতের কাজ যখন সে শিখবে, ধরেন যদি কৃষি নিয়েও সে কাজ করে ভালোভাবে, যে একজন সে আদর্শবান একজন কৃষি হতে হবে, তাহলে কৃষক হতে গেলে সে কিন্তু বিদেশে গিয়ে কিন্তু সে কাজটাই করছে। যারা বিদেশে যাচ্ছে তারা কিন্তু গাড়ি ড্রাইভ করতেছে, সরকার কিন্তু বাংলাদেশের বিভিন্ন লোকদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। তো আমি যদি বলি যে পড়াশোনা যদি করার সুযোগ নাই থাকে, কিন্তু সে যদি ইচ্ছা পোষণ করে যে আমি এটা করতে চাই, তাহলে কি আমরা বা আপনারা যারা শহরে আছেন শত শত শিক্ষার্থীদেরকে, বেকারদেরকে আপনারা সুযোগ করে দিয়েছেন, আপনি কি এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন, যে তাদেরকে সহায়তা আপনার জায়গা থেকে কি মেসেজটা থাকতে পারে তাদের প্রতি? দারুণ বিষয়টি প্রশ্ন, এবং হলো দারুণ যে প্রশ্ন করেছেন যে সমাজে যারা বেকার হতদরিদ্র তাদের জন্য আমরা কি করবো আসলে। সো আমরা আসলে বর্তমানে শিক্ষিত সমাজ নিয়ে তো কাজ করি, ওদের নিয়েও আমাদের কাজ আছে। আসলে আমাদের কাজটাই হচ্ছে বেকারত্ব দূরীকরণ, সেটা যেই হোক, বাংলাদেশের নাগরিক। এবং যেখানে আমি একটি গাড়ি আছে আমার, সেখানে আমি বিভিন্ন গ্যারেজে নিই। একটা ছেলে 10 বছর ধরে হেলফারি করেছে, একসময় সে কিন্তু মিস্ত্রি হতে পেরেছে, একসময় তার একটা দোকান হয়ে গিয়েছে। সে আজকে যদি ওই দোকানে না যাইতো, যদি কাজ না শিখতো, তাহলে কিন্তু সে আজকে প্রপার মিস্ত্রি হতো না এবং তার একটা দোকানও থাকতো না। সো আমরা যেটা করি, প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে অলসতা, আমরা কোনো কিছু করতে চাই না। আমরা হচ্ছে যদি একবেলা খাই বা আজকের দিনের ইনকাম আমার পকেটে আসে, আমি 3 দিন কিন্তু কাজে যাই না, আমি কিন্তু করি না। সো আমাদের মধ্যে এই প্রবলেমটা হয়, আমরা হচ্ছে দিনে এনে দিনে খেতে চাই। সো এইটার থেকে যদি বের হতে পারে, ওনার হচ্ছে যে দেখা যায় উনি ছোটোখাটো প্রথমে কাজ করলো, একটা চা দোকানে উনি সময় দিচ্ছে, 1 মাসে উনি যে টাকাটা পাইছে, এরকম 12 মাস কাজ করার পর একটা টাকা সেভ হয়েছে, ওইখানে 10,000 টাকা সেভ আছে। ওই 10,000 টাকা দিয়ে একটা কাজ শেখা উচিত, ড্রাইভিং শেখা উচিত। যখন সে ড্রাইভিং শিখেছে, ওই ড্রাইভিং শিখতে দেখা যায় সে এখান থেকে সার্ভিস দিচ্ছে, একসময় সে দেখা যায় আরও ভালো কিছু শিখতে পারবে ওই টাকা থেকে। মানুষ ছোট থেকে বড় হয়। সো আমরা ছোট একটা কাজে লেগে যাব, আমরা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করব না, লজ্জা পাবো না। আমরা যে কোনো পৃথিবীতে কোনো কাজই হচ্ছে অসম্মানজনক না। বলা হচ্ছে যে বেকার থাকার চেয়ে বিনা বেতনে কাজ করা ভালো, কারণ আমার অভিজ্ঞতা হয়, এক্সপেরিয়েন্স হয়। আজকে আমাকে এই কাজ দিল না, বাট আমার যদি অভিজ্ঞতা হবে, আমাকে আরও 10টা কোম্পানি ডাকবে। এটা যে কোনো কিছু, ওই যে আপনি ওয়ার্ল্ডিংয়ের কাজ বলেছেন, কনস্ট্রাকশনের কাজ হতে পারে, কৃষির কাজ হতে পারে, বিভিন্ন মিশনারিজ কাজ জানা, অনেক মানুষের অভাব থাকতে পারে। কারেন্টের ভালো কাজ জানেন, আপনাকে বড় কোম্পানি নিয়ে যাবে, ইলেকট্রিশিয়ানের ভালো কাজ জানলে সেটা সার্টিফিকেট থাকলে অনেকে নিয়ে যাবে। সো পড়াশোনাটা সবসময় আমি ওই দিনও ঢাকার শাখার জন্য একটি ইন্টারভিউ নিয়েছি, সেখানে সিভিটাতে পড়াশোনার ওই রকম গুরুত্ব না দিয়ে সে কেমন স্মার্ট কথা বলে, সে কেমন কাস্টমার হ্যান্ডেল করে, এইগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। তো দিন শেষে অভিজ্ঞতাই হচ্ছে মেইন হাতিয়ার, সেটা করতে হবে। সেটা কিভাবে হবে? লেগে যেতে হবে, কাজ করব। আমার জায়গা থেকে আমি যেটা করতে পারবো সেটা হলো, আমি তাদেরকে প্রপারলি গাইডলাইন দিব। কেউ গাড়ির কাজ শিখতে চাইলে কোথায় পাঠাবো, কোথায় পাঠাতে হবে, ওই পরিচয় আমাদের আছে, ওই রকম পরিচিত আছে, সেটা সুযোগ আছে আপনার কাছে। এটা সুযোগ আছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা গ্রামে ভিত্তিকে যারা বসবাস করি বা গ্রাম অঞ্চলে যারা আমরা চলাফেরা করি, যেখানে আমাদের পারিবারিক জীবন আমরা ব্যয় করে থাকি, সেইখানে একটা জিনিস দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে বিশেষ করে ধরেন মানে তার হাজব্যান্ড উপরে তার এই পুরো ফ্যামিলি নির্ভরশীল, মানে তার ওই ওয়াইফ বা ছেলেমেয়েরা যারা আছে তারা অন্য কোনো কিছু করতে চায় না। আসলে একজনের উপর নির্ভরশীল হলে তো একটা পরিবার কখনো সে চলতে পারে না। সেখানে তার স্ত্রী অথবা তার সন্তানেরা সবাই যদি বলে, ধরেন কৃষি কাজের সাথে থাকতে পারে, হাঁস মুরগি পালন করতে পারে, সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারে, মানে একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য যত রকমের সহযোগিতা করার দরকার, সবাই যদি এট এ টাইমে যদি কোনো পরিশ্রম করে, সেখানে তো আমার মনে হচ্ছে যে সেখানে আর এই পরিবারের মধ্যে দারিদ্রতা থাকার কথা নাই। সেই বিষয়টা আপনার কাছে কি যুক্তিযুক্ত মনে করেন আপনি? অবশ্যই এটা যে প্রশ্নটা করেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একজনের উপর নির্ভরশীল থাকলে সেখানে ওই পরিবার একটা সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। ধরেন আমার পরিবার, আমার বড় ভাই উনি হচ্ছে ইনকাম করে, এখন ওনার যদি কোনো কিছু হয়ে যায়, আমার পুরো পরিবার অচল হয়ে যাবে। আমরা যেটা করি, ব্যাকআপ থাকতে হয়। সো আমাদের ওই এটি দুষ্টামি করে একজন কথা বলেছিল যে, ভাই আমার 4 ভাই হচ্ছে 4 রাজনীতি করি। তো একজন যদি কখনো বিপদে পড়ে আরেকজন বাঁচায়, এইভাবে একটা হাস্যকর কথা বলেছিল। তো এখন যে বিষয়টা, আমরা হচ্ছে বড় ভাই দিচ্ছে, ছোট ভাই হচ্ছে ইনকাম করে না এবং হচ্ছে সে আড্ডা দেয়, এখানে সেখানে গিয়ে সময় নষ্ট করে। কেন? কারণ তার বড় ভাই আছে, সে হচ্ছে খাচ্ছে, তার কোনো লাইফের কোনো গুরুত্ব নাই।
অনেকেই বলে থাকি যে ফ্রিল্যান্সিং শেখো, আইটি উদ্যোক্তা নিয়ে কাজ করো বা বিভিন্ন ব্যবসা শুরু করো, বলতেছে ভাই বয়স মাত্র কয়দিন হলো, মাত্র 24 বছর 25 বছর, আরও পরে করব। সো এই ধারণাটা আমাদের হয় অনার্স শেষ করার পরে কিছু করব, বড় হওয়ার পর কিছু করব। বাট আপনি বাইরের দেশে যান, ইউরোপে, সেখানে আমরা অনার্সের পরে কম্পিউটার শিখি, বাট সেখানে তারা অনার্স শেষ করতে হয়তো কম্পিউটার বানায় ফেলে। কারণ হচ্ছে তার ছোট্ট কাল থেকেই, একেবারে ছোট্ট বয়স থেকে তারা এটা শিখা, এটার প্রতি মনোযোগ, এটা কি আছে ভিতরে খুলে খুলে ছোটোবেলা থেকে এটা দেয়। কিন্তু আমরা দিই না, নষ্ট হয়ে যাবে এই শেষে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি, যে কম্পিউটার জ্ঞান বা এই জ্ঞানগুলো না থাকলে ব্যাংক বলেন, বিমা বলেন, কোথাও কোনো স্থান নেই। এই যে আজকে যে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, সেখানেও ক্যামেরা, অ্যাপস, সফটওয়্যার এবং হচ্ছে আপনার ল্যাপটপ, সব কিছু প্রয়োজন আছে। এটা কাজ না জানলে আপনি, যারা এখানে কাজ করছে তারাও কিন্তু এখানে চান্স পেত না। তো বিষয়টি হচ্ছে, আমরা সবাই মিলে যদি কাজ করি, একটা পরিবারে 5 জন আছে, এখন একজনে চাকরি করতেছে, আরেকজনে চাইলে এলাকাতে একটা জায়গা পড়ে রয়েছে, ওইখানে উনি কৃষি কাজ করতে পারে, আবাদ করতে পারে। হ্যাঁ, আমি যখন ওয়ালটনে কাজ করেছি, সেখানে আমার একটা ফার্ম ছিল, মুরগির ফার্ম পড়ে যাচ্ছিল, আমি ফার্ম করে আমার এক্সট্রা একটা ইনকামের ব্যবস্থা করেছি। আসলে ইচ্ছা থাকলেও মানুষ কিন্তু ছাদের উপরও তরকারি লাগায়। বিষয়টা হচ্ছে এরকম আর কি, আমার ইচ্ছা থাকতে হবে, আমার খিদা থাকতে হবে, অনেক জায়গা পড়ে আছে এলাকাতে। সো আজকাল আমাদের যেটা আগে ছোট্টবেলা হচ্ছে গম করতে, এখন কিন্তু গম এরকম হয় না। আমরা আসলে চাষ করাটা হচ্ছে খুবই ফালাই দিচ্ছি, করতেছি না, অনীহা চলে আসছে। এক কথায় বলতে আমরা বেকারত্ব দূরীকরণের জন্য, মানে পরিবারে যারা বেকার আছে সবাইকে যার যার জায়গা থেকে, একজন নারী সে নারীর জায়গা থেকে কাজ করবে, হাঁস মুরগি পালন করতে পারে, সেলাই করতে পারবে, তার যদি ভালো মেধা থাকে, সে কোনো প্রযুক্তিগত কোনো কিছু উদ্যোগ নিয়েও কিন্তু সে এই পরিবারকে সে মানে দুর্বিধ করা যায়। আর আরেকটা বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের অনেক লোকে সেটা অনেক টাকার মানে ঋণ মাথার উপরে নিয়ে তারা প্রবাসে যাচ্ছে, সেখানেও কিন্তু সেই কাজ না জানার কারণে সেখানেও কিন্তু সে বেকার হয়ে পড়ছে। ফলে এই পরিবার আসলে বেড়ে ওঠার মতো আর কোনো স্কোপ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে বেকারত্ব দূর করার জন্য প্রত্যেকটা পরিবারে নিজ নিজ উদ্যোগে তারা নিজের অলস সময়টা না কাটিয়ে যদি সেটাকে তারা ভালোভাবে কর্মমুখী সময় কাটে, তাহলে আমরা প্রত্যাশা রাখতে পারি যে আমাদের দেশে বেকারত্ব দূর করা সম্ভব। অবশ্যই। তো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনাকে আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমরা যুক্ত হব, সেই প্রত্যাশা রেখে আপনার থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজকেও আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এক্সপার্ট আইটি পার্কের সম্মানিত সিইও ও মেন্টর জনাব ওমর ফারুক। তিনি প্রযুক্তি নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন কর্মদক্ষ নিয়ে এ পর্যন্ত প্রায় 5,000-এরও অধিক শিক্ষার্থীকে তিনি স্বাবলম্বী করেছেন এবং প্রশিক্ষিত করে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করছেন। তো আজকে আমাদের যে বিষয়টি ছিল বেকারত্ব দূরীকরণের পদ্ধতি বা সহজকরণ। আমরা আজকে বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে যে আলোচনা করেছি, মূলত যে বিষয়গুলো হচ্ছে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে, পরিবার থেকে যদি আমরা সাধারণভাবে আমরা উদ্যোগ নিয়ে আমরা যদি সকলেই মিলে যদি আমরা কর্মব্যস্ততায় থাকি, অলস সময়টা আমরা না কাটি, তাহলে আমরা প্রত্যাশা রাখি বাংলাদেশে এরকম প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তি কখনো বেকার থাকবে না, একসময় সেই স্বাবলম্বী হবে। তো সেই প্রত্যাশা রেখে আজকেও আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।